হেডলাইনটা দেখছেন আপনারা যে এনসিপি কি নিজেরা সরকার গঠন করবে ডক্টর ইউনূসের সরকারকে বহিষ্কার করে? এ হলো একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট দিছি, যারা সংস্কার দেখে না তারা কি জারক সন্তান? আচ্ছা, তাহলে একটা একটা করে এখন বিস্তারিত আলোচনাতে যাই। এটা গল্প সবাই জানেন, এই যে সংক্ষেপে বলি। গোপাল ভাঁড় রাজদরবারে একদিন হঠাৎ করে সবাইকে বলে ফেললে যে আমি প্রতিদিন বেহেশত দেখি, বেহেশত প্রতিদিন দেখি। এখন মন্ত্রীরা সবাই ধরে বসলো রাজাকে যে ও মিথ্যা কথা বলে, প্রতিদিন বেহেশত কোনোদিন মানুষ দেখতে পারে? আর ও খালি বেহেশত দেখে প্রতিদিন, এই জন্য আসতে দেরি হয় তার। আবার বলে যে আমার স্বর্গীয় আব্বার সাথে একটু কথাবার্তা বলি, আমি মাটিতে থেকেই বেহেশতে, আমার আব্বা আম্মা মারা গেছে, তাদের সাথে কথাবার্তা বলি এবং দেখি আমি। এই একদিন দুই দিন শুনতে শুনতে সবাই বুঝে গেল যে এর কথা তো ফলস, এ চিটার। এবার রাজার কাছে বিচার দিল রাজদরবারে। রাজা জিজ্ঞেস করলো যে সত্যি কি গোপাল তুমি বেহেশত দেখো? গোপাল বলল যে হ্যাঁ। কও কি তুমি তুমি বেহেশত দেখো? আচ্ছা, এখন তুমি দেখো না সবাইরে দেখাইতে পারবা? বলতেছে না, সবাইরে দেখাইতে পারবো, আমি বেহেশত সবাইরে দেখাইতে পারবো। বলে বলো কি? তো যাই হোক, এটা তো আমার ডিউটি না, সংক্ষেপে বলি। একদিন রাজ দরবারে সবাইরে আনলো, এখন গোপাল বেহেশত দেখাইবো সবাইরে, রাজা সহ সবাইরে বেহেশত দেখাইবো গোপালে। যখন দেখতে দাঁড়াইবো তখন একটা শর্ত দিয়ে দিল। শর্ত হলো কি, যে হুজুর আমার একটা কথা আছে, আমি সবাইরে দেখাইতে পারবো, আপনাকেও দেখাইতে পারবো, কিন্তু কেউ যদি জারক সন্তান হয়, মানে তার পিতৃ পরিচয় যার না থাকবে, সে কিন্তু এই বেহেশতটা দেখতে পারবো না। তারপরে ঠিক আছে, এবার মন্ত্রী পরিষদ সভাসদ যারা ছিল সবাই একজন একজন করে গোপালের কাছে যাইতেছে, আমার কাছে আসেন, আমি হাতটা ধরে দেখাই দিই। যারা এইভাবে দেখাইতেছে আকাশের দিকে কতক্ষণ চেয়ে থাকতেছে, তারপরে গোপাল জিজ্ঞেস করতেছে বেহেশত দেখছ? হ্যাঁ দেখছি, আমি দেখছি। এভাবে একজন দুইজন তিনজন করে সবাই দেখছে। এরপরে মন্ত্রী আইসে, মন্ত্রী একটু বেশিক্ষণ চেয়ে রয়েছে আকাশের দিকে, মানে ও তো দেখে না কিছু, তো এই জন্য একটু বেশিক্ষণ রয়েছে আকাশের দিকে, বেশিক্ষণ চেয়ে রয়েছে। এই জন্য বলতেছে কি মন্ত্রী বলছে, দেখছেন নাকি কোনো ভেজাল আছে আপনার? বার না 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 না, হ্যাঁ না না, আমি দেখছি বেহেশত, আমি দেখছি, আমার জন্মে কোনো ভেজাল নেই। এবার আসছে রাজা, রাজা চেয়ে রয়েছে আকাশের দিকে, কিছুই দেখে না, কিছুই দেখে না, মাথা ঘোরায়। কি রে, রাজা চিন্তায় পড়ে গেছে, সবাই বেহেশত দেখলো আর আমি দেখতে পারলাম না, আমার তো মনে হয় জন্মের ত্রুটি আছে। আচ্ছা, এ ব্যাপারে তো আমার খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, এ ব্যাপারে তো আমার খোঁজ খবর নিতে হবে। কেন? যে সবাই বেহেশত দেখলো আর আমি দেখতে পারলাম না, তাহলে তো আমার জন্মের ভেজাল আছে। রাজা মনে মনে বলতেছে, তখন গোপালের হাত ধরে ঝাঁকি দিছে, কয় রাজামশাই, রাজামশাই আপনি কি দেখেন নাই? ওই না গোপাল, আমিও দেখছি। না না, আমি দেখছি, কিন্তু আমার আত্মীয় স্বজন বেশি, তো আমি একটু বেশিক্ষণ চেয়ে চেয়ে দেখলাম, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মোস্তাফিজুর রহমান ভাই, আপনাকে ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমার মূল আইডিটা হ্যাক, তো এই একটা আইডি থেকে লাইভটা করতেছি। এখন সবাইকে বেহেশত দেখলো, কিন্তু আসলে তো আর কেউ দেখে নাই, কারণ ওই যে প্যাচ দিয়ে দিচ্ছে, যার জন্মের ত্রুটি আছে সে তো আর বেহেশত দেখবো না। এখন এই ভরা মজলিসের ভিতরে কে নিজেকে জারক স্বীকার করবো বলেন? এখন মন্ত্রী সভাসদ, এখন কেউ কেউ হয়তো মনে করতেছে আমার জন্মের ত্রুটি আছে, আর বাকিগুলো চিন্তা করছে যে শালা গোপাল তো আমাকে শালা একটা প্যাচ মেরে দিছে, বিশাল প্যাচ মেরে দিছে। এখন শোনেন, ইউনূসের দরবারে এই যে সকল রাজনৈতিক দল সভাসদগুলোকে নিয়ে বসছে, ভালো কথা, সব রাজনৈতিক দল এখন এটা নিয়ে অনেক বিতর্ক উঠছে। বিতর্ক কি, যে 14 মাস হয়ে গেল চলমান কোনো সংস্কার দেখেন।
কিন্তু এখানে তো শর্ত দেওয়াই আছে। ইউনূস সাহেবের শর্ত হলো যারা এই সরকারের সংস্কারের বিচারের বিরোধিতা করবে তারা হলো শেখ হাসিনার দোসর, ফ্যাসিস্ট সরকারের দোসর। বাস এখন 14 মাস ধরে ওখানে যত রাজনৈতিক দল আছে সবাইরে ডাকতেছে। আচ্ছা, আর ডাকতেছে, রাজভোগ খাওয়াইতেছে, কিন্তু কোনো সংস্কার দেখতেছে না তারা 14 মাস ধরে। কেউ বলতেও পারতেছে না। গোপালরা যেমন বলতে পারে নাই যে আমি বেহেশত দেখি নাই, এই রাজনৈতিক দলগুলো তো মহাবিপদে আছে, এরাও তো কেউ বলতে পারতেছে না যে আমরা তো সংস্কার দেখি না। আপনার দেখলে এই যে হলো হাসিনার সহযোগী ফ্যাসিস্ট, এটা জাতীয় পার্টির মতো, আওয়ামী লীগের মতো এটা নিষিদ্ধ করে দিতে পারে, বা একটা নিজের বাহাদুরিরও তো ব্যাপার আছে। ক্রেডিট যদি উনি এই বলে ফেলাই যে তুমি হলে ফ্যাসিস্টের দোসর, তুমি আমার সংস্কার দেখতেছ না। সংস্কার 14 মাস ধরে সংস্কার কি হয়েছে, চলছে। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে কি, ভেজালটা লাগছে কত বড়। এই 14 মাস ধরে এই যে আলাপ আলোচনা এত, তো এইখানে সবগুলো দল নোট অফ ডিসেন্ট দিছে। মানে যত সংস্কার প্রস্তাব এই কমিশন দিছিল তার মধ্যে বামপন্থা ডাইনপন্থা বিভিন্নটা মানে নাই, সামান্য কিছুতে একমত হয়েছে, আর বাকি কেউ এটা মানে নাই, কেউ ওইটা মানে নাই, কোন দল এটা মানে নাই, কোন দল এটা মানে নাই, এরকমভাবে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, মানে নাই। ওনারা এইভাবে নিয়ে 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 রাখছে। এখন ফাইনালে করছে কি 14 মাস ধরে আলোচনার পরে, কিন্তু ডক্টর ইউনূস বলছিল সব দল যেটা মানব আলোচনা করে আর একমত হবে সেটাকেই গ্রহণ করা হবে, আর যেটা দ্বিমত থাকবে সেটা নেওয়া হবে না। কিন্তু এখন তো সব দল কি মানলো আর কি মানলো না, ডক্টর ইউনূসের কমিশন যা কিছু করছিল সেইটারই সই করে ফেলছে, পাস করে ফেলছে, কারো কোনো আপত্তি মানে নাই। অর্থাৎ ওনারা যা করছিল তাই পাস করছে। আচ্ছা, তাহলে এখানে আরও একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা হলো, এই আইনটা যদি সবাই বলতেছিলেন না যে আগামীতে বিএনপি ক্ষমতায় এসে সংসদে যদি এটাকে বৈধতা না দেয় তাহলে তো এটা বাতিল হয়ে যাবে, সংসদে বৈধতা না দিলে এটা কি হবে, বাতিল হয়ে গেল। সেই কামও সেরে দিচ্ছে। 270 দিনের মধ্যে সংসদে এটা যদি পাস না করে, এটা অটোতে পাস হয়ে সংবিধানের অংশ হয়ে যাবে, এটা পাস হয়ে যাবে। তাহলে এখন কি হলো, তাহলে 14 মাস ধরে এই সমস্ত রাজনৈতিক দলকে আইনে আলাপ আলোচনা করা হলো কেন? তারা তো যেগুলো মানে নাই সব, সামান্য কয়টা মানছে, সব দল একমত হয়েছে, আর বাকি তো মানে নাই। তাহলে সেগুলো সব কে কেন? অর্থাৎ উনি যেটি করছিল সেটাই পাশ করছে, আবার আগামী সংসদে এটা পাশ করার দরকার নাই, সেই কামও সেরে দিয়েছে। সে লিখছে 270 দিন সংসদে এটা গৃহীত না হলে অটো পাস হয়ে গেল। এবার কাজের কথায় আসেন। এবার কাজের কথা হলো, এই 14 মাস হলে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখানে ডাকছিল, আমি ওই বেচারাগো প্রত্যেকের ভাষণ শুনছি প্রায় প্রতিদিনই। এখন তারা চিন্তা করছে, আরে শেখ হাসিনা 16 বছরে আমাকে তো পাত্তা দেয় নাই, আমাকে তো গণভবনে ডাকে নাই, আর ইউনূস, ডক্টর ইউনূস কি সুন্দর আমাদের ডেকে নিচ্ছে, প্রতিদিন সকালে 10টায় আমরা কাপড় চোপড় পরে সেখানে ঢুকি, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে সব রাজনীতিবিদ বসে কথাবার্তা বলতেছি। এখানে সলিমুদ্দি, কলিমুদ্দি, হবিবর, আবদুল্লাহ, বুয়ার ছেলে থেকে শুরু করে সব ডাকছে। এগুলোর তো পাত্তা দেয় নাই কোনোদিন শেখ হাসিনা। হাই তারপরে আবার 5 স্টার 3 স্টার হোটেল থেকে ডেলি খাওয়ানো আসতেছে, তারা খাচ্ছে।
তারপরে আলাপ আলোচনা শেষে দেশের সব টেলিভিশন চ্যানেল সামনে দাঁড়া থাকে, এসে বক্তব্যটাও দিতেছে। হাই হাই, এটা তো তাদের কাছে, এই রাজনীতিবিদদের কাছে বেশিরভাগই আর কি, দুই একটা দল ছাড়া বাকি সবার কাছে এটা দুঃস্বপ্ন। তারা জীবনে যে এই রাজদরবারে যাবে, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের সাথে ছবি উঠাবে, আবার বাইরে এসে মাইকে কথা বলবে, আবার সেখানে বসে 5 স্টার হোটেলে খানা খাবে, এই যে তো তারা, ভাই কি বলবো, এই হলো এক পার্ট, তাদের জীবনটা হলো ধন্য। আর খাওয়ার পরে তখন গলার স্বর আরও বেড়ে গেছে যে ফ্যাসিস্ট হাসিনা তো 14 বছরে এদের কাউরে ডাকে নাই, পাত্তা দেয় নাই, তাহলে ইউনূস কত মহান লোক, প্রতিদিন খাওয়াইতেছে আমাদেরকে, আয়না আলাপ আলোচনাও করতেছে। আর ওই যে প্যাচ দিয়ে রাখছে ইউনূস সাহেব প্রথমেই, যারা সংস্কার চায় না, বিচার চায় না, তারা আগে সংস্কার বিচার সংবিধান পরিবর্তন হবে, যারা চাইব না তারা হাসিনার দোসর। এখন এই রাজনৈতিক দলগুলা প্রতিদিন এই রাজভোগ খাইয়া টেলিভিশনের সামনে বক্তব্য দিছে। কি বক্তব্য দিছে? যে ওই ফ্যাসিস্ট ম্যাসিস্ট সব কিছু বইলা আমরা বিচার চাই, সংস্কার চাই, তারপরে নির্বাচন হবে। নির্বাচন কথাটা পরে বলছে সবাই। এখন যখন 14 মাস হয়ে গেছে, নির্বাচনের কোনো কথা নাই, এখন তো সব দাপাদাপি শুরু করছে। এই অল্প কিছুদিন হলে সব দাপাদাপি শুরু করছে। এটা কেমন কথা? আরে কেমন কথা মানে, তোমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, তোমাদের বক্তব্যগুলো তো অন রেকর্ডে আছে। তোমরা বলতেছো হলো বিচার, শেখ হাসিনা এবং এই অপরাধীদের বিচার হইতে তো লাগবে 10 বছর। এই বড় বড় মামলা, এর বিচার, এই এত অপরাধ, হাজার হাজার লোক হত্যা, তারপর এই 15 বছরে লুটপাট, গুম খুন, হত্যা, বিচার হইতে তো, আচ্ছা 10 বছর বাদ দেন, আরে ভাই 5টা বছর তো আপনারা বিচার সময় দিবেন না? তো প্রতিদিনে যে বিচার চাইলেন, যে আগে বিচার, তাহলে এখন বেটা বিচার করতেছে, এখন দাবাদাবি করেন কেন? বিচার কেবল সংস্কার, আর বিচার শুরু হয়েছে, বিচার শেষ হোক, 5 বছর অপেক্ষা করেন আপনারা। কারণ এখন কামটা করলো কি, আপনারা যে 14 মাস যে খাইলেন, শেষে এসে ওনারা যেটা লিখছিল ওনার লোকজন সেটাই পাস করছে, আপনাকে ওটা তো কোনোটাই রাখে নাই। আপনারা কইছেন যে এটা বাদ, এটা মানি না, ওটা মানি না, এটা মানি না। ওনারা যেটা তৈরি করছিল সিংহভাগই তো আপনারা বলে দিচ্ছেন যে আমরা এগুলো মানি না, কিন্তু উনি কি একটাও বাদ দিছে? পুরাটাই নিয়ে পাস হয়ে গেছে, এবং সংসদেও আপনাকে দরকার নাই, এটা অটো পাস সিগনেচার করে দিয়েছে। এরা হলো আন্তর্জাতিক খেলোয়াড়। আচ্ছা, এবার আসেন কাজের কথাই। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তারা যখন চলে গেল, একই কথা তো আর ডেলি বলা যায় না, তারা ক্ষমতাচ্যুত হইল, দেশ ত্যাগ করলো, মোটার উপর কথা শেষ। এবার ডক্টর ইউনূসকে আনা হইল। কে আনছে জানি না, তবে আমি জানি যে ছাত্ররাই আনছে ডক্টর ইউনূসকে। নাহিদ ফোন করছিল, এরা আনছে। উনি কিন্তু এয়ারপোর্টে আসেই প্রথমেই বলছে যে তোমরা আমাকে যদি ডাকছই, তাহলে আমার কথা কিন্তু শুনতে হবে, না হলে আমি নেই। সবাই তো তাকে ডাকছে এই কারণেই, তাই না, যে একজন আন্তর্জাতিক খেলোয়াড়, 84 বছর বয়স, এবং শেখ হাসিনা সরকার কর্তৃক নির্যাতিত, আর তার তো আর এই বয়সে কোনো চাহিদাও নাই, এরকম লোক তো আরেকজন নাই দেশে, তাকেই বসেই দিল। এখন বসলো, আচ্ছা ঠিক আছে। এবার বসার পরে উনি সবগুলা বললে ভিডিও লাইভটা অনেক বড় হয়ে যাবে, আমি বলবো না সবগুলা। আচ্ছা, এই বসার পরে উনি 32টা 36টা এই যে সংস্কার কমিটি গঠন করে দিল, এই তোমরা কাজ করো রাজনৈতিক দলগুলোর নিয়ে, 1 নম্বর সংস্কার চলতে থাকবে, বিচার চলতে থাকবে, তারপর নির্বাচন হবে। আচ্ছা, তার আগে কি করলো উনি দেশে আসার পরে? উনি দেশে আসার পরে দেখলো যে বাংলাদেশে কোনো যোগ্য লোক নাই সরকার পরিচালনা করার, সংবিধান পরিবর্তন করার বা আইন টাইন করার জন্য। বাংলাদেশে কোনো যোগ্য লোক
উনি দেখলেন না। উনি কি করলেন, উনার যে সমস্ত লোক আছে, কেউ গ্রামীণ ব্যাংকে তার সাথে 30 বছর ধরে আছে, কেউ তার এনজিওতে 40 বছর ধরে আছে, কেউ তার গ্রামীণ ফোনে আছিল। আচ্ছা, আলী রিয়াজ সহ অনেকে আমেরিকার নাগরিক, ওই যে মনির হায়দার আমেরিকার নাগরিক, তাদেরকে আনলো। ওই যে সিঙ্গাপুরের নাগরিকরা আনছে, কানাডার নাগরিকরা আনছে। মোটের উপর কথা, ডক্টর ইউনূসের সরকারে যারা আছে, দুজন ছাত্র বাদে, মানে পিএস এপিএস থেকে শুরু করে এই কমিশন যা দেখেন, এটা হলো তার একটা পরিবারের লোকজন। পরিবার বুঝেন, তার হাতের সৃষ্টির লোকজন, এগুলোর লোক তার চাকরি করছে সবাই, তার সহযোদ্ধা, তার গ্রামীণ ফোনে চাকরি করছে, গ্রামীণ ব্যাংকে চাকরি করছে, এনজিওতে চাকরি করছে, দেশ বিদেশে বাইরে আসছে, তাই না, কাজ শুরু করছে। তাহলে মারাত্মক ব্যাপার। এই প্রশ্নটা এখন আপনারা কইতেছেন, এখন এই ফেসবুকে ভাইরাল, এই জন্য লাইভটা করলাম। এখন বলতেছেন কি যে হাই ডক্টর ইউনূস তো 12 মাস বিদেশি থাকে, এখন এই যে সংস্কার কমিশন থেকে যে গুরুত্বপূর্ণ সব পদ পদবি, এরা তো কেউ বাংলাদেশি নাগরিক না। এখন তারা কি করব, আর এরা তো গাট্টি বচকা বেঁধে নিয়ে আস্তে করে প্লেনে উঠে চলে দেবো। তখন এরা যে দেশ বেচার চুক্তি করে যায় না, লক্ষ হাজার কোটি না শত হাজার কোটি টাকা এরা লুটপাটি করে, তো এদেরকে তো আর ভবিষ্যতে ধরা যাবে না। কিন্তু ডক্টর ইউনূস সরকার এমন একটা কাম করে রাখছে এখন এখানে, যে এতদিন তো কেউ হাসিনা বা ফ্যাসিবাদের দোসর হইতে চায় নাই, এই কারণে তো এতদিন কেউ মুখ খুলতে পারে নাই। যারা সংস্কার, বিচার, নির্বাচন সবাই বলছে উনি করতেছে, করবই। এই কারণেই এখন লোকজন বলা বলি শুরু করছে, এখন সবাই সব নষ্ট নারী এক, সব নষ্ট নারী এক। তুমি ওই এসি রুমে চলে যাও, তো এটা এসি রুমে চলে যাও। এখন লোকজন বলা বলি শুরু করে দিয়েছে অলরেডি, যে এতদিন আমরা ডক্টর ইউনূসকে আনলাম, আর আমরা এতদিন যে গানটা গাইলাম যে সব নষ্ট নারী এক। আচ্ছা, এই ঘটনাটা একজন সাধু গ্রামে ভিক্ষা করতো, কিন্তু ভিক্ষা চাইতে আল্লাহ রাসূলের নাম বাদ দিয়ে বা ভগবানের নাম বাদ দিয়ে খালি বলতো সব নষ্ট নারী এক, মাগো চাইটা ভিক্ষা দেন মাগো। কি রে, একদিন 2 দিন 6 মাস 9 মাসে পুন্ডা ছেলে পেলে সব চিন্তা করে কি রে, সাধু এই কথা বলে কেন যে সব নষ্ট নারী এক। এইবার তার 5 লাগছে সবাই পোলাপান, যে দেখি তো সাধু কোত্থেকে আসে আর কই যায়, আর এগুলো কেন বলে, রহস্য উদ্ঘাটন করতে। পোলাপান 5 যে দেখে যে একটা পাহাড়ের যে একটা গুহার ভিতরে সে ঢুকে একটা দরজা বন্ধ করে দিল। ঠিক আছে, পরের দিন যখন সাধু চলে আইছে, আচ্ছা তারপরে ওনার চিনা আইছে, কয়েকদিন পরেই এখন সাধুর বলতো সাধু ধরিয়ে রাখছে, কিন্তু ওই যে পোলাপান চিনা ছিল না, সাধু যখন তালা দিয়ে বাইরে চলে আসে, মানে তার একটা 12 বছরের মেয়ে ছিল, 18 বছর যুবতী কন্যা ছিল, কিন্তু ও তালা মেরে ঘরে রেখে আসতো। এই জন্যে সে সারাদিন গর্ব করে বলতো যে দুনিয়ার সব নষ্ট নারী এক, মানে তার মেয়েটা নষ্ট না, কারণ সে কোনো পুরুষ মানুষকেই দেখতে দেয় নাই। জন্মের পরে মা মারা গেছে, আর ও ভিক্ষা করে, যখন বাইরে আসে তালা দিয়ে থুয়ে আসে, এখান থেকে যে তালা খোলে। এখন এই পুন্ডা পোলাপান দেখে আসার পরে তো নিয়মিত ওই মেয়ে তো আর দুনিয়ার কোনো হাব ভাব বুঝে না, এই পুন্ডা পোলাপান নিয়মিত ওখানে যায় আর অকাম করে ওর মেয়ের সাথে, আবার তালা দিয়ে থুয়ে চলে আসে, এইভাবে যায় পুন্ডামি করে, তালা দিয়ে চলে আসে। এবার একদিন যখন সাধু বলতেছে
সব নষ্ট, নষ্ট নারী এক। এখন পোলাপান সব সুর ধরে বলতেছে সেইটাও নষ্ট, বাসাই যে দেখ। যেই সাধু বলে সব নষ্ট, নষ্ট নারী এক, পুন্ডা পোলাপান বলে সেইটাও নষ্ট, বাসাই যে দেখ। সাধু তো চিন্তায় পড়ে গেল, কিরে এ কথা বলে কেন হঠাৎ করে। সাধু দ্রুত বাসায় ফিরে গেল, যে তার মেয়েকে জিজ্ঞেস করলো যে এখানে কেউ আসে? হ্যাঁ, তুমি চলে যাওয়ার পরেই তো বেশ কয়েকজন আসে, বলে তুমি পাঠিয়েছ এবং আমার সাথে আনন্দ ফুর্তি করে। এবার সাধু মাথায় হাত দিছে এবং সাধু বুঝলো যে সব নষ্ট। সাধু মনে করছিল যে নষ্ট ওই একটা না, কিন্তু আসলে তো যে দেখে সেইটাও নষ্ট হয়ে। আমরা সারা দেশবাসী বললাম যে দেশে যত সরকার আসছে এই পর্যন্ত সব লুটপাটকারী লুটেরা সব নষ্ট। শেখ হাসিনা সহ এরা তো ফ্যাসিস্ট আছে, এই লুটেরা তো আছে, আগেও তো এরকম লুটপাটই দেখতেছি আমরা। তাহলে সব নষ্ট, নষ্ট নারী এক, সেটাকে ইউনুস তারা এনে দিয়ে দিলাম। মা গো মা, এদি দেখা যায় মহানষ্ট রে। এদি আইসা গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা মাপ করাইয়া নগদে বাকিতে নিয়া সব ব্যবসা প্রতিষ্ঠান নিজ নামে একদম ফ্রি স্টাইলে নিতেছে। যিনি মানুষের তো একটু লজ্জা শরম আছে, আগের সরকারগুলো তো গোপনে খাইছে, ঘুরে খাইছে, আর এ তো ডাইরেক্ট সব গাপাগাপ গাপাপাপ মারতেছে। কিন্তু মানে লোকজন বলা বলি করতেছে এখন। আগে বলছিল সব নষ্ট, নষ্ট না রে এক, এখন বলতেছে এইটাও মহানষ্ট, খবর নিয়ে দেখ। তাহলে এখন এই সব রাজনৈতিক দলগুলা কিন্তু বলতে পারতেছে না। আগের সরকার লুটপাট করলে তাও তো সমালোচনা করছি আমরা, সমালোচনা করতে পারছে, কিন্তু এখন সমালোচনা করলে কি সমস্যা? এখন তো ক্ষমতার চাবি তার হাতে। এখন তুমি যে দল সমস্যা করবা তার তো একটা কিংস পার্টি আছেই, এনসিপি। এখন কারে ক্ষমতায় আনবো সে, সেই ক্ষমতাটাও তার হাতে। কাজে এখন জামাতো মুখের দিকে চাওয়া, ওই বিএনপিও মুখের দিকে চাওয়া, এনসিপিও মুখের দিকে চাওয়া। জামাত সন্দেহ করতেছে যে এনসিপির নিয়ে ক্ষমতাই নেই, আবার বিএনপি সন্দেহ করতেছে জামাতের নিয়ে সুযোগ করে দেয় ক্ষমতায় যাওয়ার। আবার জামাত চিন্তা করছে যে বিএনপির নিয়ে ক্ষমতাই নাই। এখন কে কইব যে আপনি এগুলো লুটপাট করতেছেন? কে বললে কালার হইব? এই হলো ভিতরের খবর, যে এতগুলা রাজনৈতিক দলের চোখের সামনেই তো সব কিছু হইতেছে লুটপাট। এটা বললাম যে মহানষ্ট। কোনো সরকার প্রধান এইভাবে ডাইরেক্ট তো নাই না, কিন্তু উনি তো খালি যে নিছে তাই না, এখন বলতেছে বন্দর দিয়ে দেবো আমেরিকায়। আমরা প্রতিবাদ করতেছি রাস্তায়, ওরা কেউ কোনো বড় দল ভয়ে প্রতিবাদ করে না। প্রতিবাদ করলেই নি তার এনসিপি কিংস পার্টির এনে ক্ষমতায় দিয়ে দেয়। নীরব পাথরের মতো সব হজম করতেছে, সব সহ্য করতেছে। কালকের থেকে মুখ খুলছে, যখন এই 14 মাস ধরে বিভিন্ন দলগুলা যত যা কিছু সংস্কার দিছে, সেই সমস্ত সংস্কার যখন সে ফালাই দিয়া তার মনে যা ছিল তাই করছে, এখন বলতেছে এটা তো ঠিক না, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। কালকে থেকে বলা শুরু করছে। আর এটা কত থেকে এখন বিএনপি সহ সব দল বলা শুরু করছে যে এটা করলোটা কি, করলোটা কি। এখন এখন বলতেছে করলোটা কি, করলোটা কি, করলোটা কি। আরে এখনো তো পুরো করে নাই, এখন তো কেবল স্যাম্পল দেখাইলো। স্যাম্পল দেখালো, তাহলে স্যাম্পলের মধ্যে আর একটা গল্প করা যায়, করবো। এক বেটি কোর্টে মামলা করছে, যা বলছে যে ওই রহিমে আমাকে ধর্ষণ করছে রাইতের বেলা। কয় তুমি কই ছিলা? বাসায় শুয়ে আসছিলাম। কয় তো ঘটনা কও। কয় এসে ঘরে ঢুকলো। কয় তখন তুমি কি করলা? বললো আমি দেখি কি করে, যাওরে কি করে একটু দেখি। তারপর
কয় তারপরে এসে খাটে উঠলো, কয় তখন তুমি কি করলা? চিন্তা করলাম দেখি যা ওরা কী করে। কয় তারপর কাপড় উঠাইলো। কয় তখন কী করলা? তখনও চিন্তা করলাম দেখি না শেষ পর্যন্ত যা ওরা কী করে। কয় তারপর কতক্ষণ করে চলে গেল, দেখি যা ওরা কী করে, কাম শেষ যা ওরা চলেই গেল। তাহলে এখন দাপাদাপি করে কিছু হবে? এখন এই সব রাজনৈতিক দল কয় হ্যাঁ ওনার যা মনে ছিল তাই লেখছে, ওনার লোকেরা যা ছিল তাই লেখছে, আমরা কত বাধা বিপত্তি 14 মাস দিলাম, কিন্তু হেডেই তো করলো। কিন্তু খালি যে হেডে করলো তাই তো না, এখানে আরো অনেক বড় প্যাঁচ লেগে গেছে। প্যাঁচটা কি লাগছে? নির্বাচন অনিশ্চিত হয়ে গেছে। কেন অনিশ্চিত হয়ে গেছে? আগে হইব গণভোট, তারপরে হব নির্বাচন। সময় ফেব্রুয়ারিতে নির্বাচন দিব বলছে, আছে 3 মাস। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বুঝেন, পুলিশরে পাবলিকে মারে ডেলি, রাস্তাঘাটেও দেখতেছেন, থানায় যেও মারতেছে। সেই জায়গায় 2টা নির্বাচন করার মতো সক্ষমতা প্রশাসনেরও নাই, সরকারেরও নাই। কিন্তু উনি তো কারো কথা শুনবে না, উনি তো উনারটাই করবে। কারণ হলো কি, সব এখন বুঝে গেছে গণভোটে যদি এই সংস্কারকে না ভোটে যদি না হয়ে যায়, এই সংস্কারের জন্যই তো গণভোটটা দিচ্ছে, যে আমি যা কিছু লিখছি, যা কিছু করছি, জুলাই সনদ থেকে শুরু করে তোমরা মানো না। এখন জনগণ যদি না করে তাহলে কি হবে? এটি সবে এই যে 14 মাস ধরে করছে, এটি না হয়ে যাবে না? তাহলে না হয়ে গেলে পরে কি আর নির্বাচন হবে সামনে? আর উনি কি না হইতে দিব? 14 মাস ধরে যদি করছে, গণভোটে দিতেছে, তো গণভোটে গেলে তো আওয়ামী লীগ না বলবো, বিএনপিও না বলবো, তাই তো নাই হবে। 18 কোটি মানুষও যদি না বলে, তাও এই গণভোটে এটা হ্যাঁই হবে। তাহলে এই সিস্টেমে নির্বাচন সামনে আবার পরেরটা হবে, কিন্তু এই টাইমের মধ্যে তো হবে না। এখন কালকের থেকে রাজনৈতিক নেতাগুলার ঘুম হারাম হয়ে গেছে। আমিও ঘুমাই নাই, চোখ দেখেন। আর সব রাজনৈতিক দলের নেতাগুলো কিন্তু 2 দিন ধরে ঘুম হারিয়ে গেছে। এখন কেন বললাম যে এনসিপি কি একে সরকারকে সরাইয়ে দিয়ে ক্ষমতা দখল করবে? এই 2 দিন ধরে এনসিপি নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ সবাই ডাইরেক্ট শক্তভাবে বলতেছে যে গণভোটের আগে কোনো জাতীয় নির্বাচন হওয়ার প্রশ্নই আসে না, ডাইরেক্ট। তাহলে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা কি? এনসিপি। তাদের তো ডকুমেন্টস আছে। আন্তর্জাতিক মঞ্চে যাইয়া ডক্টর ইউনূস পরিচয় করে দিয়েছিল যে এরা আমার ছাত্ররা নিয়োগকর্তা। সে ভিডিও আছে না? তাহলে আপনি যদি একজনের নিয়োগ দেন, আপনি তাকে বহিষ্কার করতে পারবেন না। তাহলে তো এখন সেই পথে যাইতেছে। তাহলে ছাত্ররা নিয়োগ দিচ্ছে, এখন ছাত্ররা যদি নাকি সরাই দেয়, যে নিজেই সরকার গঠন করে, তাহলে ঠেকাইবে কে? ডকুমেন্টস তো ওই ভিডিও, যে আমরা গণ আন্দোলন করছি, অভ্যুত্থান করছি, আপনি তো কিছু না। আর সংবিধান মোতাবেক তো কিছু হইতেছে না দেশে। এই সরকার কি সংবিধান মোতাবেক গঠিত হয়েছে? সব 6-9 14, 7-5 12 হয় নাই, 14 হয়েছে, করতে বাধ্য হয়েছে। তাইলে আবার যে প্রশ্ন তুলবেন, তাহলে এখন ইউনূসকে সরাইব কোন সংবিধান? তাহলে ইউনূস আইছে কোন সংবিধানে? ইউনূসের আনছি তো সংবিধান লঙ্ঘন করে, অভ্যুত্থানের মাধ্যমে আইছে। এনসিপি এই ছাত্র নেতারা নাকি আনছে, ছাত্র নেতারা বিদায় করে দেব যদি এনসিপি করে। কারণ 2-3 দিন ধরে এনসিপি কথাবার্তা খুব স্ট্রং বলতেছে, এখানে অনেক গেম চলতেছে। আর জামাত ইসলাম তো ডাইরেক্ট পিয়ার তো আছেই, তারপরেও পিয়ার ছাড়াও গণভোট না হলে নির্বাচন হবে না। কে কে বলতেছে গণভোট না হলে পিয়ার হবে না? এখন আমাকে দেখছেন আমেরিকার থেকে পথিক জালাল ভাই, আপনাকে লাল সালাম। আর আছেন কি আমার সাথে এমডি জুয়েল রহমান, আরও আছে আমার প্রিয় এক ভাই মোস্তাফিজুর রহমান। সবাইকে ধন্যবাদ। এখন যেটা বলতেছিলাম, জামাত শক্ত গলায় বলতেছে পিয়ার মিছিল মিটিংও আছে। এবার পিয়ারটা একটু ঢিল দিয়েছে, কিন্তু গণভোট হইতে হবে। গণভোট করতে করতে কতক্ষণ আগানোর পরে
আর জাতীয় নির্বাচনের কোনো খবর থাকবে না, এটা সম্ভব হবে না। গণভোটে একটা বড় ধরনের গ্যাঞ্জাম হবে, তখনই তো বলা যাবে যে হ্যাঁ না ভোটই করতে পারলো না এই সরকার, আর ওই জাতীয় নির্বাচন করবে কীভাবে। এটা পরিকল্পিত হয়ে গ্যাঞ্জামটা হবে, বুঝেন না? এয়ারপোর্টে আগুন লাগতেছে, মিরপুরে আগুন লাগতেছে, কক্সবাজারে আগুন লাগতেছে, বুঝেন না এই ব্যাপারটা এখনো, যে এখন দেশটা কোন দিকে যাইতেছে। গণভোট দিব, কিন্তু গণভোট তো সরকার করতে পারবে না। ধরেন গণভোটে এরা পরিকল্পিতভাবে 200 বুথে আগুন ধরিয়ে দিল, তাহলে আর কি ওই জাতীয় নির্বাচন করার মতো কোনো কথা সামনে আসবে? কেউ বলবে কেমনি বলবে? এটা একটা দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান ওয়াইজ। আচ্ছা, এর পরের স্টেজে আসেন, অভ্যুত্থান হওয়ার পরে কি হলো? অভ্যুত্থান হওয়ার পরে আরে বাবা, এরশাদকে আমরা অভ্যুত্থান করে উধাও করছি, বিএনপিকেও আমরা বাধ্য করছি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছাড়িয়ে দিতে। একবার দেখেন নাই 15 ফেব্রুয়ারি নির্বাচন করে কী করলো? এটা তো অভ্যুত্থানের মধ্যে বিএনপিকেও হটাইছি, জাতীয় পার্টিকেও হটাইছি, তাহলে এখন আওয়ামী লীগেরও হটাইছি, একই তো ঘটনা। তাহলে কি হলো এখন? এরশাদ জেলে গেছিল, বিএনপি রাস্তায় ছিল, আর এরা বাইরে চলে গেছে বা পাঠানো হয়েছে। আচ্ছা, এখন অভ্যুত্থানের পরে বলছে যে এই গণভবনে হাসিনা বসছিল, এখানে এটা রাখা যাবে না। কি করা হবে? এটাকে ভাঙিয়া চুইয়া গোয়াইয়া মোয়াইয়া এটা কি স্মৃতি জাদুঘর। আরে বাবা, এটা কেমন কথা? এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রীর এটা কার্যালয়, ওই প্রধানমন্ত্রী চলে গেছে, আর এক প্রধানমন্ত্রী আসবো, এটা আমাদের দেশের অ্যাসেট, প্রাইম মিনিস্টারের কার্যালয়, শেখ হাসিনার কার্যালয় না তো এটা না। হ্যাঁ ঠিকই, এখানে কয়টা ছবি টবি লাগাইয়া জুলাই যোদ্ধাদের, কেন এইটাকে আমি করতে না করছি না, কিন্তু স্মৃতি জাদুঘর করার অনেক জায়গা ছিল, অনেক সরকারি ভবন টবন আছে, সেখানেও করা যেত, বা যে জাদুঘর আছে সেখানেও করা যেত। কিন্তু একেবারে দেশের ইন্টারন্যাশনালভাবে সারা দেশভাবে পরিচিত প্রাইম মিনিস্টারের কার্যালয়টা সরকার শেখ হাসিনা বসছিল দেখি ওনার বসা যাব না। ঠিক আছে, এটা আউট হয়ে গেল। 32 নম্বর ছিল বঙ্গবন্ধুর বাড়ি, মিউজিয়াম করছে, তো ওটাও রাখা যাব না, ওটা ভাঙে ফেলো। যাক, তারপর কি ছবি টবি এটা সেটা এগুলো আমি ধরি না, কিন্তু শেখ হাসিনা যে সংবিধান দিয়ে দেশ চালাইছে এটা রাখা যাবে না। আরে বাবা, সংবিধান তো সেই 54 বছর ধরে এই সংবিধানেই দেশ চলতেছে। জিয়া চালাইছে, সাত্তার চালাইছে, এরশাদ চালাইছে, বেগম জিয়া চালাইছে, শেখ হাসিনা চালাইছে, আরও চালাইছে, এখনো চলছে। তাহলে এবারকার হাসিনা পতনের পরে হঠাৎ করে সেই সংবিধান চলবো না কেন? বহুতবার সংবিধান পরিবর্তন হয়েছে, এটা তো সংবিধানটা তো পরিবর্তনশীল, সংসদ হবে, অভ্যুত্থান হয়েছে, 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, জনগণ যাকে ভোটে নির্বাচিত করবে, সংসদে এই সংবিধান তারা পরিবর্তন করবে, কোনোটা বাদ দিতেও পারবে, কোনোটা যোগ করতে পারবে, এটা চলমান পরীক্ষা, অসুবিধা কি? না না না, এটা শেখ হাসিনা এই সংবিধান হাত দিচ্ছে, পরিচালনা করছে, এই সংবিধান, এই ফ্যাসিস্টের সংবিধানটা থাকবেই না। আরে তারপর কি যত ধরনের সংস্কার আছে পৃথিবীতে 14 মাস ধরে, আরে বাংলাদেশে যত আইন আছে সারা বিশ্ব পরিচালনা করা যাবে। বাংলাদেশে সব অপরাধের আইন আছে, প্রয়োগ নাই, ঘুষ দিলেই পার হয়ে যাওয়া যায়। আমি আবারও বলছি, রিপিট, বাংলাদেশে যত আইন আছে সারা পৃথিবী চালাইতে পারবেন। আর বাংলাদেশে বলেন এমন কোন অপরাধ আছে যেটার আইন নেই বাংলাদেশে? তাহলে কি নতুন আইন করবেন ওরা? কি সংবিধান? শেখ হাসিনা তো লিখে রাখছিল সংবিধানে, আর এটা সংবিধান আছেই। যদি অবৈধভাবে কেউ ওই সরকারকে সরাইয়া
ক্ষমতা নাই, শেখ হাসিনাকে সরাইয়া কেউ ক্ষমতা নিলে পারে, সেটা কি মৃত্যুদণ্ড তার? তাহলে এখন যারা আপনারা ক্ষমতায় আছেন আপনাকে মৃত্যুদণ্ড হবে? কিভাবে হবে? ক্ষমতা যে নিবে সে তো ভাই এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিবে। সে এই যে এখন আপনারা যে জুলাই 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান যে ইন্ডিমিউনিটি অধ্যাদেশ দিয়েছিল, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সেগুলো সব ছুঁড়ে ফেলে দিয়া সকলকে ফাঁসি দিয়েছে, বিচার করছে না। তাহলে আপনারা রাষ্ট্রীয় কোষাগার থেকে এত লক্ষ কোটি টাকা, শত শত কোটি টাকা ব্যয় করে, এত সময় নষ্ট করে এই যেগুলো তো করতেছেন, আগামীতে যদি তারা ক্ষমতায় আসে এটি কি হবে? আপনারা 14 মাস বা আরো 14 মাস মিলে করবেন, ওনারা ক্ষমতায় আসলে একটা বিল সংসদে উত্থাপন করবে যে এই এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যা কিছু লেখছে এটি সব বাতিল করা হলো। শেষ। এটা কি আমরা বুঝি না? ইন্ডিমিউনিটি দিয়ে কোনোদিন রক্ষা করা যায়? এগুলো স্বভাবের পরিবর্তন করতে হবে। যে আইন করতেছেন, আইন করলে কি হবে? আইনের প্রয়োগ থাকতে হবে। তো এখন হঠাৎ করে দেখলাম এই 5ই আগস্টের পরে একদল লোক কালেমার পতাকা নিয়ে সারা দেশে নেমে পড়ছে। তারা বলতেছে ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে অলরেডি। যেদিকে তাকাইছি হাজারে হাজার ঝাঁকে ঝাঁক মোল্লা মৌলবী সব জামাত বলে বহুত ত্যাগ স্বীকার করে ইসলাম কায়েম করছে। চরমনাই বলতেছে প্রকাশ্যই এখানে তালেবানি শাসন কায়েম হবে, এখানে ইসলামী শরিয়া মোতাবেক চলবে দেশ। এখানে এখন এরা বলতেছে যে ইসলামী শরিয়া কায়েম করে ফেলছে এই এক গ্রুপ। আচ্ছা, যে ছাত্ররা অভ্যুত্থান করলো তারা শত শত কোটি বা কোটি টাকার গাড়ি নিয়ে চলতেছে, কেউ কথা বলতে পারতেছে না ওপেনে। এটা তো দেখাই যেতেছে, সবার বিরুদ্ধে শত কোটি হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ, কিন্তু মবের ভয়ে কেউ কিছু বলতেছে না। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই যে এনসিপি এই ছেলেগুলো যারা আছে দেখতেছেন সারা দেশে তারা মবের মাধ্যমে লুট তারা রাজ্য চালাইতেছে। জামাত একটা বিচার, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে না, সেটি দখল করছে। দখল করে চিফ প্রসিকিউটর তারা দিছে, বাদীর উকিলও তারা দিছে, শেখ হাসিনা সহ যাদেরকে ফাঁসি দেওয়া হবে বা যাদেরকে বিচার করা হবে তাদের উকিলও তারাই দিছে। সব জামাতি, বিচারক জামাতের, প্রসিকিউটর জামাতের, পিপিও জামাতের। দেখেন ওইখানে আর কেউ যাচ্ছে না, এটা ওরা দখল করে ওটা বিচার করতেছে। এক অভ্যুত্থানরত হইল নাই ভালোর জন্যে, ভালো কিছু হচ্ছে। আমরা তো পুরো একটা অনিশ্চিতের মধ্যে পড়ে গেলাম না, খালি আমরা পড়ি নাই, আরো সামনে বাড়তেছি। দেখেন ডক্টর ইউনূস সহ তার সরকার চোখের সামনে আমরা যা দেখতেছি যে পরিমাণ লুটপাট দেশে করতেছে চলমান আছে। যারা অভ্যুত্থান করছে এনসিপির ছেলে পেলে যারা এখন সবাই কোটি টাকার গাড়িতে চলমান, এবং বিভিন্ন জায়গা থেকে তাদের বিরুদ্ধে চান্দার অভিযোগ দেদারসে আছে। খালি এখানে না, এখন 50 কোটি 60 কোটি টাকা দিয়ে সচিব নিয়োগ হইতেছে, উপসচিব নিয়োগ হইতেছে, প্রশাসক নিয়োগ হইতেছে, ওসি নিয়োগ হইতেছে, ডিসি নিয়োগ হইতেছে, পিপি নিয়োগ হইতেছে। আগে হয়তো গোপনে, এখন তো সবখানে প্রকাশ্যে ওপেন লুটপাট হইতেছে। হচ্ছে না? হইতেছে। প্রশাসনের একটা অংশ বিএনপি দখল নিছে, একটা অংশ জামাত নিছে, বিশ্ববিদ্যালয়গুলোর জামাত নিছে, ওই যে কোর্ট জামাত নিছে। এগুলো তো উপদেষ্টারাই বলতেছে, ডাইরেক্ট শুনতেছেন না? আমরা বলতেছি। তারপরে এনসিপি কিছু নিছে একটা অংশ। আচ্ছা, তাইলে এখন প্রকাশ্য দেখতেছি যেটা
উপদেষ্টারা একটা নিচ্ছে এক ভাগ, বিএনপি এক ভাগ, জামাত এক ভাগ, এনসিপি এক ভাগ, সারা দেশ 4 ভাগ করে নিচ্ছে, চালাইতেছে ইচ্ছে মতো, যে যার মতো একটা রাষ্ট্র। আর এখন সারা বাংলাদেশের সরকার আছে কয়টা বলতে পারবেন? সব থানায় একটা সরকার, সব জেলায় একটা সরকার। চেইন অফ কমান্ড আছে কোথাও? আছে? যমুনা চালাইতেছে উপদেষ্টারা, যমুনা সচিব চালাইতেছে সচিবরা, ডিসি চালাইতেছে জেলা। আর এই যে বললাম 3টা দল সব ভাগ করে নিতেছে। জামাত কোনোদিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, এখন তারা ক্ষমতা উপভোগ করতেছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের দখলে, প্রশাসনেরও বিরাট একটা অংশ তাদের দখলে। কাজে এই জামাত কখনোই নির্বাচন হতে দেবে না। তারা এক এক সময় এক কথা বলতেছে, খালি যে বলতেছে তা না। দেখেন 50 লক্ষ তাদের বলে আছে রেডি যোদ্ধা, ভারত দখল করবে দিল্লি পর্যন্ত। তাহলে এই 50 লক্ষ না, যদি 10 লক্ষ যোদ্ধা থাকলে তো শেখ হাসিনা, এই শেখ হাসিনার 16 বছর এরা কোন গর্তের ভিতরে ছিলেন আপনারা? 50 লক্ষ, 10 লক্ষ যোদ্ধা দিল্লি দখল করবেন, আর শেখ হাসিনার ভয়ে গর্তের ভিতরে ছিলেন। মানে এখন সবাই ফোকাটে আওয়াজ দিয়া দেশে একটা আওয়াজ, নির্বাচনটা অনিশ্চিত। আচ্ছা, তাহলে এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলো বললাম এই কারণে, শুনেন। এখন কেন মানুষ বলতেছে শেখ হাসিনা ভালো ছিল? রাস্তাতে হাইটে যান, কেউ ভিডিও দেখতে চাইলে দেখাবো। ওরা তো জানান না যে দোষ কার, দায় কার। টায়ারের গাড়ি দিচ্ছে সে ইয়ারে, এখন ইউনিচার মাইরে, বাকিটুকু বললাম না, ইউনিচার মাইরে প্রতিদিন সব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা যেখানে যাইতেছি গালাগালি করতেছে। কেন করতেছে শুনেন। আইন শৃঙ্খলাটা হলো বড় কথা। সারা দেশে চেইন অফ কমান্ড ভেঙে গেছে, এখন মবের রাজত্ব চলতেছে। এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। বিদেশ থেকে এই 14 মাসে কোনো বিনিয়োগ আসে নাই, কারণ অনির্বাচিত সরকারকে কোনো বিদেশ থেকে যে IMF-এর ঋণও বন্ধ করে দিচ্ছে। উল্টা 200-300 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কয়েক লাখ শ্রমিক বেকার হয়ে গেছে, চাঙ্গে উঠে গেছে। সারা দেশে এখন সেলফ ডিফেন্স চলতে হইতেছে মানুষের। আপনি একটা বিপদে পরে ফোন দেন তো, পুলিশ যাইব? পুলিশ উল্টা আরও আমাকে থানায় ডেকে বসাই রাখে, বলে ভাই কতটি হুজুর আইব 10টার সময়, আমার একটু ভাবটা ভালো লাগতেছে না, একটু আইন তো। পল্টন থানাতে আমাকে ফোন দেয়, যে ডেকে এনে থানায় বসাই রাখে। এখন সর্বোপরি যে সর্বগ্রাসী লুটপাট, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা চলে গেল, গণঅভ্যুত্থানে চলে গেল, কিন্তু সবই ছিল, সবই আছে, সবই থাকবে। শুধু একটা নির্বাচন হবে, আবার নতুন সরকার আসবে, এই সরকারে তো সবাই থাকবে তখন, আর সুন্দরভাবে। তাইলে আর এই দেশে এত বিশৃঙ্খলা বা এত নিরাপত্তাহীনতা থাকতো না দেশটা। কিন্তু মাঝখান থেকে বর্গি এলো দেশে, আইসা তারা না পারতেছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে। কেমনে করবে তারা? বর্গি ঢুকে গেছে, ঢুকে যে এখন আর কুল কিনারা পাইতেছি না আমরা জাতি। এখন কেউ বলতে পারতেছে যে কবে নির্বাচন হবে, কত বড় অনিশ্চিত। আর সবচেয়ে মারাত্মক অনিশ্চিত হলো কোনটা বলে দিই। ধরেন যেটা সবাই বলতেছে, আমি বলি যে শেখ হাসিনা পুলিশরা গুন্ডা বাহিনী বানায় রাখছিল, খুনি বাহিনী বানায় রাখছিল। তাহলে এখন পুলিশ বাহিনী রাখা যাব না, ওই ডিজিএফআই রাখা যাব না, ক্যান্টনমেন্ট উড়ে দিতে হবে। এই তো চলতেছে, এই 14 মাস ধরে দেখতেছি। ভালো কথা, কিন্তু তখন তো এই যে পুলিশ গুমখুন করছে, গুন্ডা বাহিনী হিসেবে ছিল। কিন্তু আমি সাধারণ মানুষের কথা বলতেছি, তারা গালি দিতেছে কেন? তখন এই পুলিশের ভয়ে ওরা তো দমন করছে, সরকার যাকে দমন করার নির্দেশ দিচ্ছে রাজনৈতিক দলকে। কিন্তু এই যে দেশের সমস্ত দেশের আপামর জনসাধারণকে তো পুলিশ নিরাপত্তা দিতে পারছে, কারণ পুলিশকে দেখে তো তখন চাঁদাবাজ সন্ত্রাসীরা সব বাঘের মতন ভয় করতো। পুলিশ ডিবি, ওরে বাবা, ডিবির নাম শুনলে আজকে উঠতো। তাহলে মানুষ, যারা সাধারণ মানুষ, তারা তো শান্তিতে ছিল। নিয়ম তো এটাই, সাধারণ রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করছে, এটা ঠিক আছে।
খুন গুম লুট যা করছে সেগুলোর বিচার হচ্ছে, হোক। তাহলে গালি দিতেছে এখন কারা? এই যে 14 মাস ধরে দেশে কারো কোনো নিরাপত্তা নাই, পুলিশ ডেকে পায় না, আর্মি ডেকে পায় না, যে যাকে মন চাইতেছে মারতেছে, যে যা ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি লুটপাট এসে আছে, এগুলো গেল গা। তারপরে সরকার বলতেছে বিমানবন্দর দিয়ে দিবে আমেরিকাকে, সেন্ট মার্টিন দিবে, করিডোর দিবে। আরে ভাই, তুমি তো কয়েক হাজার হাজার কোটি টাকা লুটছই মিয়া, তুমি আলা এবার যাও। এখন কালকের থেকে যেহেতু রাজনীতিবিদরা জিনিসটা বুঝে ফেলাইছে, মুখ খুলছে, এখন সব জিনিসগুলাই আসবে। কিন্তু আসলেই এখন তো আর কিছু করার নেই, এখন তো সরকার শক্ত হয়ে গেছে। এখন দেখেন দেশে নির্বাচন অনিশ্চিত হয়ে গেছে টোটালে। এখন এই পরিস্থিতিতে তাহলে আর্মির বিচার চলতেছে, পুলিশের বিচার চলতেছে, নেই কোনো আইন শৃঙ্খলা। এই হলো একটা বড় আতঙ্কের ব্যাপার, যে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা লেখা নিয়ে একদল ঘুরতেছে, যে জামাত ঘুরতেছে, আবার অস্ত্র মজুদ করতেছে, এনসিপি হজবরল লাগাই দিছে, যে সমস্ত দল নির্বাচনে ক্ষমতায় আসবে না তারাই তো এগুলো সব নিয়ন্ত্রণ করতেছে। দেশটার ভবিষ্যৎ কি হবে এখন, এর দায় এই বড় দল বিএনপি, এই রাজনীতিবিদদেরকেই নিতে হবে। যে তাদের এত কুরকুরানি কেন? শেখ হাসিনা বিদায় হয়েছে, এখন এমন একটা বিশ্ববিহায়া বাটপাড়া এনে দিছে, ওরে মা, কেন না আবার তো ফ্যাসিবাদ দাঁড়িয়ে যাবো গা। আরে তুমি ফ্যাসিবাদ দাঁড়াইব? তুমি কাগজ দিয়ে ফ্যাসিবাদ ঠেকাইবা কি করিয়া? তুমি কাগজ দিয়ে ফ্যাসিবাদ ঠেকাইবা কি দিয়া? যখন বন্দুক নিয়ে আইব কাগজ দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো চাইব? ঠেকানোই তো ছিল, তাও তো অভ্যুত্থান হয়েছে, আবারও হবে। এই ধুমধাম দেখাইয়া এখন দেশটা বিক্রি করার, বিক্রি না তো কি, এই সরকার আসার পর সেন্ট মার্টিনে কেউ যাইতে পারছেন? পারেন নাই। আগের কোন সরকার 12 মাসে 13 বার বিদেশ ভ্রমণ করছে? তো হাজার হাজার কোটি টাকা তো খালি ভ্রমণ করে শেষ করে আইছে। এই ডক্টর ইউনূস যা ছিল ইয়াতে লন্ডনে, 10 লাখ টাকা করে পার রাইট, ওনার 1 লাখ শুধু রাইটের হোটেল ভাড়া। 10 মাসে 13 বার গেছে বিদেশে, এইভাবে সব সঙ্গে সাথে নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটিঙ্গা। আমরা আজকে নতুন না, শুরু থেকে বলতেছি, কিন্তু ওই যে রাজনৈতিক দল, বড় বড় দলগুলো প্যাচে পড়ে গেছে, এনে বসাইয়া যে এখন যদি আমরা এটা প্রতিবাদ করি তাহলে তো আমাকে যদি হারাইয়া দেয়, যদি নির্বাচন না দেয়, ও তো বসে গেছে এখন। তো যাক, এটা অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, কে ইসমাইল হোসেন লেখছেন কি ভাই এখন কাকে ভোট দিব ভেবে পাচ্ছেন না। ইউনূস তো পাবলিকের হওয়া মেরে ছেড়ে দিতেছে, ভোট হইলে তো ভোট দিবেন আপনি। আমি যা তখন আলোচনা করলাম যে ভোটই হবে না, তাহলে আমি কীভাবে বলবো আপনি ভোট দিবেন? যদি ভোট হয় তাহলে আমারই দিয়েন। ধন্যবাদ ইসমাইল হোসেন। তারপরে কমরেড হৃদয় খান, হ্যালো কমরেড হৃদয় খান, আপনার লোকের তো রাত 3টেও কথা বললাম। আচ্ছা, তারপরে এখানে কে এমডি জুয়েল রহমান ওয়াচিং। আমার এইটা হলো এখানে আমেরিকা থেকে আছে, এখনও দেখা যায় প্রত্যেক জালাল ভাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আর পারলে পরে এই লাইভটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিয়ে দিন, কারণ আমার ওই মেন আইডিগুলো রেস্ট্রিকশান, তো এই আইডিটা পপুলার না, কাজে এটাতে তেমন একটা ভিউ হবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।